নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো ঈদে কঠোর লকডাউন থাকছে কিনা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরপরে রয়েছে একাই দুজনকে খুন করে লাশ পানিতে ফেলে লতাপাতা দিয়ে ঢেকে দেয়। এবং সবশেষে জানাবো এতগুলো জীবন গেল তার মূল্য কে দেবে, প্রশ্ন জাফরুল্লাহ চৌধুরীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঈদে কঠোর লকডাউন থাকছে কিনা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দেশের করোনা সংক্রমণ রোধে আরও এক সপ্তাহ চলমান কঠোর লকডাউন বা কঠোর বিধিনিষেধ বাড়ানো হতে পারে। পবিত্র ঈদুল আজহা ও কোরবানির হাট এ দুটোই নিয়ন্ত্রণ করাই সরকারের বড় চ্যালেঞ্জ। এসব পরিস্থিতি সুনিয়ন্ত্রিতভাবে মোকাবেলা করতে চায় সরকার। সোমবার রাতে এ সংক্রান্ত কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে অনুযায়ী 13 জুলাই বিধিনিষেধ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে যুগান্তর সহ একাধিক গণমাধ্যমকে এমন তথ্য জানান প্রতিমন্ত্রী। তবে দেশে করোনা সংক্রমণ রোধে আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময় বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে এই তথ্য জানান মুখপাত্র অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। সামনে ঈদ ও কোরবানির হাটের ব্যাপারে 14 জুলাইয়ের পর কি হচ্ছে এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, আমরা পর্যবেক্ষণ করছি। এবার করোনা এমনভাবে ছড়িয়েছে যা ভয়াবহ। এ প্রক্রিয়া অব্যাহত রাখতে চাই। ঈদ ও কোরবানির পশুর হাট একটা বড় চ্যালেঞ্জ। এটা সুনিয়ন্ত্রিতভাবে মোকাবেলা করতে চায় সরকার। ডিজিটাল পশুর হাটের পাশাপাশি সারা দেশে স্বাভাবিক হাটও বসবে। করোনার কারণে বাউন্ডারিযুক্ত খোলা মাঠে পশুর হাট বসানোর চিন্তাভাবনা হবে। 15 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এই 6 দিন হাট বসবে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে আসতে হবে। হাটের 3টি পথ থাকবে। এর একটি দিয়ে পশু প্রবেশ করবে, একটি দিয়ে ক্রেতা প্রবেশ করবে এবং অপরটি দিয়ে ক্রেতা বের হয়ে যাবে। মৃত্যু ও সংক্রমণ মাথায় রেখেই হাটে আসতে হবে। হাটের সংখ্যা পরিস্থিতি বিশেষজ্ঞ কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই সরকার ব্যবস্থা নেবে। বিধিনিষেধ বাড়ানোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গতবার ঈদে গ্রামে এত সংক্রমণ ছিল না, এবার গ্রামের সংক্রমণ বেশি। তাই সবাইকে ঈদে গ্রামে যেতে নিরুৎসাহিত করা হবে। নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কাল রাতে এ বিষয়ে বৈঠক হবে, তারপর জানানো হবে। সংক্রমণ কমানোর চেষ্টা চলছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোরতা থাকবেই। সংক্রমণ 5% মধ্যে না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। যারা অকারণে বের হবে তাদের জরিমানা সহ গ্রেফতার করা হবে। পোশাক শ্রমিকদের ঈদে বাড়ি ফেরার বিষয়ে ফরহাদ হোসেন বলেন, স্বল্প সময়ের জন্য তাদের ছুটি দিতে ব্যবসায়ীদের বলা হয়েছে। এবার ঈদে যেন তারা গ্রামে না যায় সে ব্যাপারে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। করোনা কমাতে গ্রামে গ্রামে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একাই দুজনকে খুন করে লাশ পানিতে ফেলে লতাপাতা দিয়ে ঢেকে দেয়। গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকার একটি বিল থেকে গত 7 জুলাই রাতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা দুজন যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। রাসেল প্রধান নামে এক যুবক একাই তাদের খুন করে লাশ পানিতে ফেলে ঘাস ও লতাপাতা দিয়ে ঢেকে রাখে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে 8 জুলাই গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় মামলা হয়। পরে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জাকির হাসান কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, এই জোড়া খুনের ঘটনায় সন্দেহাতীতভাবে পুলিশের একাধিক টিম কোনাবাড়ী থানা এলাকায় জেলার কালিয়াকৈর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কিসমত দুর্গাপুর মধ্যপাড় এলাকার মনসুর আলীর ছেলে রাসেল প্রধান ও বগুড়া জেলার ধুনট থানাধীন সৈমারি এলাকার সাইদুল সরকারের ছেলে সৈকত সরকারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল প্রধান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার শনাক্ত মতে নিহতের পরিচয় মোহাম্মদ মাহমুদুল হাসান, রংপুর জেলার মিঠাপুকুর থানার চাঁদপাড়া এলাকার আলমগীর মিয়ার ছেলে, ও রাকিব হোসেন নীলফামারী জেলার ডিমলা থানার সাতনাই কলোনির আলম মিয়ার ছেলে। তারা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগান শাহানা বেকারির কর্মচারী ছিলেন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত মাহমুদুল হাসানের নিকট রাসেল মিয়ার 2500 টাকা পাওনা নিয়ে বিরোধ ছিল। এই জের হিসেবে রাসেল গত 3 জুলাই রাত 11:30টার দিকে মাহমুদুল হাসান ও রাকিবকে নিয়ে কোনাবাড়ির বাঘিয়ার চক বিলপাড়ে যায়। জাদু দেখানোর কথা বলে কৌশলে প্রথমে মাহমুদুল হাসানের হাত পা বেঁধে পানিতে ফেলে হত্যা করে। পরে রাকিব হোসেন যখন বলেন এ ঘটনা তিনি বাহিরে প্রকাশ করে দেবেন, তখন তাকে একটি কংক্রিটের সীমানা পিলার দিয়ে মাথায়, বুকে ও পিঠে আঘাত করে হত্যা করে তাদের মোবাইল সেট রেখে লাশ পানিতে ফেলে দেয় এবং ওই লাশ দুটি ঘাস ও লতাপাতা দিয়ে ঢেকে চলে যায়। পরে রাসেল প্রধান ওই মোবাইল সেট সৈকত সরকারের কাছে বিক্রি করে আত্মগোপনে চলে যায়। এরই সূত্র ধরে পুলিশ সৈকত সরকারকে গ্রেফতার করে। এতগুলো জীবন গেলে তার মূল্য কে দেবে, প্রশ্ন জাফরুল্লাহর।
হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, নিয়ম নীতির মধ্যে না এলে এ ধরনের ঘটনা থামবে না। নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডসের কারখানায় আগুন লাগে। এ সময় ৬ তলা ওই কারখানার ভবন থেকে লাফিয়ে পড়ে ৩ জনের মৃত্যু হয়। প্রায় ১৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। যৌতুক না পেয়ে লাথি মেরে পেটের সন্তান হত্যা, স্বামী গ্রেফতার। নওগাঁর রানীনগরে যৌতুকের টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা এক নারীকে নির্যাতন ও লাথি মেরে পেটের সন্তান হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ চালিয়ে স্বামী শিবলুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে গ্রেফতার শিবলুকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীর নাম সাথী আক্তার। তিনি বগুড়ার আদমদিঘি উপজেলার অন্তাহারা গ্রামের শাহীন মণ্ডলের মেয়ে। মামলার বাদী সাথী আক্তারের বাবা শাহীন মণ্ডল বলেন, গত বছরের ২০ মার্চ সাথী আক্তারের সাথে নওগাঁর রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের সাকবর রহমানের ছেলে শিবলুর আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়েতে ১,৪৯,৯৯৯ টাকা দেনমোহর ধার্য করা হয়। মেয়ের বিয়েতে তিনি নগদ ১,৫০,০০০ টাকা ও বেশ কিছু আসবাবপত্র দেন। শাহীন মণ্ডল আরও জানান, বিয়ের কিছুদিন পর থেকেই ব্যবসার জন্য জামাই সাথীর কাছ থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে না পারায় সাথীর স্বামী তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এর মধ্যে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বিষয়টার সমাধানও করা হয়। তারপরেও গত ৩০ মে শিবলু তার বাবা-মা, বড় ভাই সহ নিকট আত্মীয়দের পরামর্শে যৌতুকের দাবিতে সাথীকে মারপিট করে এবং পেটে লাথি মারে। এতে অন্তঃসত্ত্বা সাথীর রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে তারা সাথীকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করেন। ইভ্যালির চেয়ারম্যান এমডিকে যেকোনো সময় জিজ্ঞাসাবাদ। বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ করতে পারে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের প্রয়োজনে এই জিজ্ঞাসাবাদে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দুদক আইনজীবী। দুদক ইভ্যালির ২ কর্ণধারের বিরুদ্ধে অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে। সম্প্রতি কোম্পানিটির চেয়ারম্যান ও এমডির বিদেশ যাত্রার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, গত বছরের নভেম্বর থেকে ইভ্যালির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। এই অবস্থায় এ বিষয়ে গত ৮ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুদকে একটি চিঠি আসে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৭ পৃষ্ঠার একটি প্রতিবেদনও আসে। এগুলো অনুসন্ধানের সাথে যুক্ত করা হয়েছে। এ অবস্থায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতেও পারে। কারফিউ জারির পরামর্শ সম্পর্কে যা বলছে বিএনপি। খালি ধমক দিলে আর গরিব মানুষকে জেলের মধ্যে পুরে দিলে সচেতনতা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, লকডাউনের লক্ষ্যটা হচ্ছে মানুষকে মানুষের কাছ থেকে দূরে রেখে সংক্রমণটা প্রতিরোধ করা। সেটার জন্য তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোথায় সেই সচেতনতা? রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কারফিউ জারির পরামর্শ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমি মনে করি কারফিউ জারি কোনো সমাধান নয়। এই লকডাউনেও যদি আপনি সঠিকভাবে সাধারণ মানুষের অর্থের ব্যবস্থা করতে না পারেন, খাদ্যের ব্যবস্থা করতে না পারেন, তাহলে ওই অপরিকল্পিত লকডাউনও তো সঠিক সমাধান আনতে পারবে না। ফখরুল বলেন, পরপর যে লকডাউনগুলো হয়েছে সরকারি ছুটি, লকডাউন, কঠোর লকডাউন, আমরা কিন্তু যেভাবে দূরত্ব সৃষ্টি করা দরকার, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, সেই দূরত্ব সৃষ্টি করা সম্ভব হয়নি। লকডাউনে কি দেখা যাচ্ছে? মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, কষ্ট পাচ্ছে। বলা যায় যে অনেকে খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছেন। তিনি বলেন, আমি পত্রিকায় দেখলাম ৪,৫০০ মানুষকে জেলে দেওয়া হয়েছে। এরা কারা? তারা গরিব মানুষ। তারা দিন আনে দিন খায়, হয়তো রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায় অথবা কোনো রেস্টুরেন্টে চাকরি করে। এরা যখনই বেরিয়েছে তাদের ধরে নিয়ে গেছে। এমনও কথা বেরিয়েছে যে বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গেছে ছেলে, সেখান থেকে গ্রেফতার করার ফলে সেই বাবা অক্সিজেনের অভাবে মারা গেছেন। অপরিকল্পিত ব্যবস্থার ফলেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বিরোধীরা সমালোচনা করলেও মানুষের পাশে দাঁড়াচ্ছে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীরা সমালোচনা করলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দল মানুষের পাশে নেই। বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি তার বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, চলমান করোনা মহামারীতে দলমত নির্বিশেষে সবার মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষ যদি না থাকে তাহলে সংগঠন দিয়ে কি হবে? অক্সিজেন ও করোনা ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই, করোনা ভ্যাকসিনেরও কোনো সংকট হবে না। সবচেয়ে বড় সমস্যা মানুষের অসচেতনতা। গ্রাম শহর কোথাও সতর্কতা নেই। রূপগঞ্জের ঘটনায় আওয়ামী লীগ দায়ী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল হয়তো কোনো এক সময় বলবেন বজ্রপাতে কেউ মারা গেলে তার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। ফের বাড়তে পারে বিধিনিষেধ। আগামী 14 জুলাইয়ের পর চলমান বিধিনিষেধ ফের বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে তথ্য জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে সোমবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ 14 দিনের সুফল আমাদের ধরে রাখতে হবে, তবে যে পরিমাণ রোগী বাড়ছে তাতে বিধিনিষেধ এই মুহূর্তে তুলে নেওয়া হয়তো সম্ভব হবে না। তবে আগামী 2 দিনের পরিস্থিতি দেখে বোঝা যাবে ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শিথিলতা থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা মহামারীর কারণে গত 1 জুলাই থেকে সরকারি বিধিনিষেধে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গণপরিবহন সহ শপিং মল, মানুষের চলাচলও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একদিনে সর্বোচ্চ মৃত্যু ও রোগী শনাক্তের নতুন রেকর্ড। দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে আবারও সর্বোচ্চ মৃত্যু ও সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। দেশে গত 24 ঘন্টায় করোনায় 230 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 11,874 জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ 212 জনের মৃত্যুর তথ্য ছিল গত 9 জুলাই, আর একদিনে সর্বোচ্চ 11,651 জন রোগী শনাক্তের খবর এসেছিল 8 জুলাই। গত 24 ঘন্টায় মোট 40,015 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.67%। আগের 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছিল 8,772 জন, মৃত্যু হয়েছিল 185 জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 31.46%। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,21,189। মোট মৃত্যু হয়েছে 16,419 জনের।